হ্যালো বন্ধুরা, লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 9 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে যখন দেখতে পাচ্ছি পরের পর্বেই, তখন ও বলছে যে তোমাকে আমি অনেক ভালোবাসি। তো এই ঘটনাটা যেটা দেখানো হয়, সেখানে আমরা দেখতে পাই সিওক রিউ আর ওর এক্স ফিয়ান্সেকে। ওর এক্স ফিয়ান্সে একটা চিঠি লিখে বলে তুমি তোমার মাকে অনেক মিস করো, তাই না? এই চিঠিতে তো সেরকম কিছুই লেখা আছে, কিন্তু সেটা ওকে বুদ্ধু বানানো হয়। আর ওকে একটা রিং দিয়ে ওকে বিয়ে করার প্রস্তাব জানায়। আর এরই মাধ্যমে ওরা দুজনেই এঙ্গেজ হয়ে যায়। তো সিওক রিউ এর সাথে ওর এক্স ফিয়ান্সের রিলেশন প্রথম থেকে খারাপ ছিল না। প্রথমবার যখন ক্যান্সার ধরা পড়ে, তারপর থেকেই ওদের জীবনটা বদলে যেতে শুরু করে। রিউ যখন ট্রিটমেন্ট নিতে থাকে, তখনও কিন্তু ওর এক্সপিরিয়েন্স ওর পাশেই ছিল। এরপর আমরা প্রেজেন্ট টাইমে দেখতে পাই সিয়ংহোর কাছে ফোন আসে। আর ও তখন জানতে পারে যে রিউ হাসপাতালে গেছে। এরপর রিউকে ডাক্তার জানায় রিপোর্ট কয়েকদিন পর দেওয়া হবে। এরপর রিউ আর ওর এক্সপিরিয়েন্সে বাইরে বেরোলে সেখানে দেখতে পায় সিয়ংহো গাড়ি নিয়ে উপস্থিত হয়। আর ওকে জিজ্ঞেস করে তোমার শরীর ভালো আছে তো, তোমার কি হয়েছে? রিউ ইগনোর করে বলে আমি ঠিকই আছি। এরপর সিয়ংহো বলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, চলো। রিউয়ের এক্সপিরিয়েন্সেও সেম কথা বলে। তখন রিউ বলে এত চিন্তা করতে হবে না, আজকে আমি সিয়ংহোর সাথেই চলে যাচ্ছি, বাই। এরপর সিয়ংহোর গাড়িতে উঠে ওখান থেকেও চলে যায়। আর ওর এক্সপিরিয়েন্সের মনের ভেতরটা খচখচ করতে থাকে। এরপর বাড়িতে আসার পর রিউ একা একা প্রচন্ড কাঁদতে থাকে। এরপর অতীতে দেখানো হয় প্রথমবার যখন ক্যান্সার হয়েছিল, তখন ওর এক্সপিরিয়েন্সে ওকে মানসিকভাবে অনেক জোর দিয়েছিল। কিন্তু এইবারে ও সিয়ংহোকে সত্যিটা বলতে পারে না। সিয়ংহো বলে তোমাকে আজকে কেন জানি না মনে হচ্ছে খুব ভালো ট্রিট করি। তারপর ওকে বাড়িতে ড্রপ করে দেয়। রিউ বুঝতে পারে না বাড়িতে ঢুকে ওর মাকে কি বলবে। ওর মা যখন ওকে ফোন করে, তখনও অন্য জায়গায় চলে আসে। আর মাকে বলে আমাকে ডাম্পলিং খাবার পাঠাতে হবে না, আমার খেতে ইচ্ছে করছে না। কিন্তু ওর মা বলে তুই কি এতই ব্যস্ত হয়ে গেলি? রিউ বলে হ্যাঁ, আমি একটা প্রজেক্টে অনেক ব্যস্ত থাকবো, 1 সপ্তাহ মতন আমাকে আর তুমি ডিস্টার্ব করো না। নিজের অসুস্থতার কথা রিউ মাকে মন খুলে বলতে পারে না। এরপর ওর মা চুপচাপ হয়ে যায়। এদিকে পরের সিনে দেখতে পায় সিয়ংহো এটাকে নিয়ে মহিয়মের সাথে আলোচনা করে। মহিয়মকে বলে যে আমি কি ঠিক টাইমে গেছিলাম? ওদের দুজনের মাঝে কেন জানি না মনে হচ্ছে এখানে আমাদের রিউকে আবার ওর এক্সপিরিয়েন্সে পিছনে লেগে থাকবে। মহিয়ম বলে তুমি হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। আমি জানি তোমার এখন কিরকম ফিল হচ্ছে। আচ্ছা একটা কথা বলো তো, কোনো ভালো লাগার মানুষকে চোখের সামনে দেখলে বুকের হার্টবিট কি সত্যিই বেড়ে যায়? মইয়ুম এখানে নিজের কথাগুলো ইনডিরেক্টলি ভাবে সিয়ংহোর কাছ থেকে জেনে নিচ্ছিল। সিয়ংহো বলে হ্যাঁ আমার তো হয়, রিউ আমার সামনে এলে আমার হার্টবিট অনেক বেড়ে যায়, জানি না কেন আমার অনেক টেনশনও হয়। এরপর মইয়ুম টপিকটা চেঞ্জ করে দেয়। তার পরের সিনে রিউকে দেখতে পাই। এখানে ওকে এসএমএস ওর এক্সপিরিয়েন্সে ওষুধগুলো খাওয়ার কথা মনে করিয়ে দেয়। আর অনেক রাত অব্দি ওর ঘরের আলো জ্বললে সিয়ংহো বাইরে থেকে বলতে থাকে তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর রিউ ঘরের ভিতর শুয়ে শুয়ে এটাই ভাবে যে কিভাবে নতুন দিনও আবারও দেখতে পাবে। পরের দিন সকালে যখন ও ঘুম থেকে ওঠে, দেখে সবকিছুই নর্মালি চলছে। তারপর ওর মা ওকে বলে তোকে একটা কথা বলি, রান্না নিয়ে রান্না বান্না করছিস ঠিক আছে, বিয়ের পর সেটা কাজে লাগবে, কিন্তু ওটাকে কেরিয়ার বানাস না, কারণ তুই অনেক ব্রাইট স্টুডেন্ট। বাইরে বেরোনোর পরও সিয়ংহোর সাথে দেখা হয়। আর সিয়ংহোকে ভালোবেসে একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে আসে। এই রেস্টুরেন্টের খাবার দাবারগুলো খুবই সিম্পলের মধ্যে আর খুবই ভালো ছিল, যেটা ওর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। খাবার খেতে খেতে রিউ সমস্ত খাবারটাই এক গ্রাসে খেয়ে ফেলে। এরপর সিয়ংহোর দিকে হাঁ করে চেয়ে থাকে। এরপরও ওয়াশরুমে চলে যায়। আর সিয়ংহো বলে সত্যি মেয়েটা একদমই পাগল। কিন্তু রিউ তাড়াহুড়ো করে খাওয়ার জন্য ওর অনেক শরীর করতে খারাপ থাকে। তার পরের সিনে ওর দাদা ডংজিনকে দেখি। ডংজুন জিমে নিজের বডি বানানোর কথা ভাবছে। এদিকে পরের সিনে আবারও শিফট করে সিয়ংহোর মায়ের কাছে। ওর মা ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিল, আর ওয়াশিং মেশিনটা হঠাৎ ভেঙে যাওয়াতে ওর বাবা ওর মাকে সামলে নেয়, বলে তোমার কোনো বিপদ হতে পারে, তুমি বসো আমি সবটা পরিষ্কার করছি। এরপর ওর বাবা সবটা পরিষ্কার করতে থাকে। আর ওর মা খেয়াল করে ওর বাবা পরিষ্কার করতে গিয়ে ওর বাবার পা কেটে গেছে। ওর বাবা বলে আমি তো একজন ডক্টর, আমি নিজের খেয়াল রাখতে পারবো। কিন্তু সিয়ংহোর মা বলে আমি তোমার খেয়াল রাখছি, ডাক্তারেরও কখনো কখনো মলমের দরকার পড়ে। তারপর ওর বাবার পুরনো দিনের কথা মনে পড়ে যায়।
ওর মা এখানে জল মেপে ইনস্ট্যান্ট নুডলস বানাতে থাকে। ওর মায়ের মনে পড়ে যায় যে এভাবেই ওরা পুরোনো দিনে একসাথে খেত। আর তখন ওর মা পুরোনো দিনের কথাই ওর বাবার সাথে গল্প করতে করতে বলে, আমার সবই মনে আছে, খাবার বানানো আমি ভুলিনি। তার পরের সিনে আমরা এখানে রিউকে দেখতে পাই। ওর জন্য সিয়ংহো অনেকগুলো ওষুধ কিনে এনেছিল। ওষুধের প্যাকেটগুলো হাতে নিয়েও ভাবে ছেলেটা সত্যি পাগল। এরপর অফিসে ফিরে গিয়ে সিয়ংহো দেখতে পায় ওই দুধের প্যাকেটটা ওর সিনিয়র কলিগ ইয়ান খোলার চেষ্টা করছে। ইয়ানকে বলে, তুমি এটা খুলো না, এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে ওই গাছটা দেখতে পায়, যে গাছটা রিউ ওকে কোনো এক সময় দিয়েছিল, কিন্তু গাছটা মরে যাওয়ার জন্য পাশের একটা গাছের দোকানে এসে সেটাকে যত্ন করতে বলে। এদিকে রিউকে দেখি ও সবকিছুর মধ্যে ব্যস্ত থাকলেও মন থেকে সবটা ভুলতে পারে না। ওর এক্সপিরিয়েন্সের সাথে দেখা করতে আসে, আর এক্সপিরিয়েন্স এসে বলে, তুমি চিন্তা করো না, এটা তোমার রিপোর্ট। আর এখানে কিছু ছবি কাগজপত্র ছিল, এগুলো দেখে বলে, তোমার এই রিংটা আমি ফেরত দিতে এসেছিলাম আসলে। আচ্ছা, আমরা কি আবারও আগের মতন শুরু করতে পারি না? আমি জানি ওই মুহূর্তে হয়তো আমি অনেক ভুল করেছি। রিউ তখন আংটিটা হাতে পরে বলে, আংটিটা আমার হাতে লুজ হচ্ছে। এরপরও সেদিন সন্ধেবেলা সিয়ংহোর সাথে দেখা করে, আর সিয়ংহোকে খুলে বলে, আমার এক্সপিরিয়েন্সে আমাকে প্রপোজ করেছে, আমার মনে হয় আমরা দুজনে আবারও এক হয়ে যাব। আর এই কথাটা শুনে স্বাভাবিকভাবেই সিয়ংহোর মনটা ভেঙে যায়। সিয়ংহো মনে মনে ভাবতে থাকে, এটা কেন করছে ও। তখন রিউ বলে, আমার মনে হয় আমরা এখনো আমাদের পুরনো স্মৃতি ভুলতে পারিনি। সিয়ংহো বলে, তার মানে তোমার বলতে চাইছো যে আমার কোনো চান্সই নেই? তোমাকে আমি এত ভালোবাসি এই কথাটা বলে ফেলার পরও তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই? রিউ বলে, হ্যাঁ সত্যিই নেই, কারণ তুমি আমার মায়ের বন্ধুর ছেলে, খুব ব্রাইট একজন স্টুডেন্ট, তোমার জন্য এখনো ভালো কেউ ডিজার্ভ করে, আমি নই। তো রিউ এখানে কথাটা শোনার পর সিয়ংহো রেগে মেগে চলে যায়। তার পরের সিনে আমরা এখানে দেখি মইয়ুমদের আগের দিনের ইন্টারভিউয়ের কথাটা খুব সুন্দরভাবে ডানহো পাবলিশ করে, আর ডানহোরও এখানে একটা ছবি ছিল। তারপরেই ওকে ফোন করে এখানে মইয়ুমকে ডেকে বলে, তোমার জন্য কিছু খাবার দাবার এনেছি, তুমি তো ফ্রি আছো তাই তোমাকে ডাকলাম। মইয়ুম বলে, তার মানেটা কি? আমি কি সবসময় এরকম কাজকর্ম না করে ফ্রি থাকি? আচ্ছা তুমি কি করছো? তারপর ওকে বলে যে ঠিক আছে, তুমি এভাবে বললে যখন একসেপ্ট করলাম, আর বাচ্চার কেয়ার রাখার জন্য আরও একসেপ্ট করলাম। তোমার যদি আরও কোনো দরকার পড়ে পরে আমাকে ডেকো, বাই, আসছি। ডানহোর সাথে এটুকুই। তারপরের সিনে আবারও সিয়ংহোর মাকে আমরা দেখতে পাই। সিয়ংহোর মা এখানে মিস্ত্রিকে ডেকে জিজ্ঞেস করে কি করে এটা ভাঙলো। তো এখানে ওয়াশিং মেশিনের ভেতরে একটা চামচ ভরা ছিল। এদিকে ওর মা চিন্তিত হয়ে যায় সিয়ংহোকে নিয়ে, কারণ সিয়ংহো অনেক ডিপ্রেসড। এদিকে ওর কাজের জায়গায় একটা ঝামেলাও হয়ে যায়, যেখানে ওরা বিল্ডিংটা বানাচ্ছিল সেখানে কিছু অবজেকশন চলে আসে, আর সেই গাফুলতি ওদের দলের টিমের মধ্যেই কারোর একজনের ছিল। আর এই বিষয়টাকে নিয়ে ওরা সকলেই চিন্তিত হয়ে যায়। সিয়ংহো বলে, আমাকে এটা খুঁজে বার করতে হবে প্রবলেমটা কোথায়, আর এর জন্য অনেকগুলো টাকা আমাদের লসও হবে। এবার টিমের একজন মেম্বার ছেলে ছিল, সেই ছেলেটিকে খুঁজে বের করতে বলা হয়। আর ওদের এই ইন্টারভিউয়ের ছবিগুলো ডানহো দেখতে থাকে। ডানহো এত মন দিয়ে মইয়ুমের ছবি দেখছিল যে সিনিয়র কালিগেশের পাশে দাঁড়ালেও লজ্জায় ছবিটা ঢেকে নেয়। আর ডানহো মনে মনে ওকে মিস করে। এখানে দুজনেরই ইন্টারভিউর কথাগুলো বারবার করে পড়ছিল, দুজনকে মিস করছিল। মইয়ুম এমন করে রিউয়ের সামনে বলছিল, রিউয়ের আর বুঝতে বাকি থাকে না যে মইয়ুম মনে মনে ডানহোকে পছন্দ করতে লেগেছে। তখনও বলে, তুমি কি জন্য এত ব্লাশ করছো? তুমি কি সত্যি ওকে মনে পছন্দ করো? মইয়ুম কথাটার পাত্তা না দিয়ে এড়িয়ে যায়। তার পরের সিনিয়র কলিগ ইয়ানকে দেখি সিয়ংহোর সাথে এই ব্যবসার ব্যাপারে আলোচনা করতে থাকে, যে ওদের যে ক্ষতিটা হয়েছে এগ্রিমেন্টে এটা কিভাবে হবে। তো ওদের আরেকজন যে কলিগ ছিল তারই গাফিলতির জন্য এটা হয়। সিয়ংহো বলে, তুমি প্রবলেমটা খুঁজে পেলে একটা কাগজে আমাকে লিখে দিয়ে যেও, আমি প্রবলেমটা তখন সলভ করব। সিয়ংহো মন খারাপ করে বাড়ি ফিরে আসে, আর সিয়ংহোকে মন খারাপ করে বাড়ি ফিরতে দেখে রিউয়ের মা বাড়িতে ডেকে ওকে অনেক ভালো মন্দ খাবার দেয়। তখন ওকে বলে, তোমার কোনো ফল্ট নেই, আমি জানি তোমাকে ছেলেবেলা থেকে দেখছি, তুমিও আমার কাছে নিজের ছেলেরই মতন, তোমার মন খারাপ হলে সবটাই আমি বুঝতে পারি। এদিকে বাড়িতে সিয়ংহোকে দেখে রিউ অস্বস্তি ফিল করে, আর ফ্রিজের মধ্যে দুধের বোতলটা দেখে দুধের বোতলের কথা মনে করিয়ে দেয়, যে তুমি যে দুধের বোতলটার জন্য ডেট এক্সপায়ার রেখেছিলে, যে ডেট ফিক্সড করে দিয়েছিলে সেটা রাখার দরকার নেই, কারণ আমাদের সম্পর্কটা আর হওয়া সম্ভব নয়।
সিয়ং ওই কথাটা শোনা মাত্রই মনটা আরো খারাপ হয়ে যায়। আশা সমস্ত কিছুই ভেঙে ফেলে। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে রিউ সেদিন ওর এক্সপিরিয়েন্স থেকে একসাথে সম্পর্ক গড়ার কথা নয়, বরং ওকেও বলেছিল। কারণ আগের বার প্রথমবার যখন ওর ক্যান্সার হয়েছিল তখন তো ওর এক্সপিরিয়েন্সের সাথে রিলেশন সবকিছু স্বাভাবিকই ছিল, অনেক নর্মাল, অনেক স্ট্রং ছিল রিউ। কিন্তু ধীরে ধীরে যত ওর ট্রিটমেন্ট এগোতে ছিল, মানে কেমোথেরাপি হয়েছে বা যা যা ট্রিটমেন্ট হয়েছে, তত ও যেন নিজেকে গুটিয়ে নিচ্ছিল। অফিস আর বাড়ি ছাড়া কারোর সাথে দেখা করা, সাক্ষাৎ করা, মেলামেশা সব বন্ধ করে দিয়েছিল। আর এটা নিয়েই রিউয়ের সাথে ওর এক্সপিরিয়েন্সের প্রায় দিন ঝামেলা হতো। এমনকি অফিসেও এই ব্যাপারটা নিয়ে সবাই গুজগুজ করতো আর সবাই ওকে দয়া দেখাতো। এই বিষয়টার জন্য রিউ একদিন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর পার্টিতে গিয়ে ওর এক্সপিরিয়েন্সকে একজন মহিলার সাথে দেখে ভাবে সে হয়তো কিছু করছে, কিন্তু ওর ফিয়ান্সের চোখের লেন্স খুলছিল। আর এই ভুল বোঝাবুঝির জন্য ওর ফিয়ান্সে অনেক রেগে যায়। আর এই ছোট্ট বিষয়টা থেকে ওর এক্সপিরিয়েন্সের সাথে সেদিনই ঝামেলা লাগে। ওর ফিয়ান্সে বলে, তুমি আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও, তোমাকে আমি অনেকভাবে মানসিকভাবে জোর দেওয়ার চেষ্টা করেছি, তোমার ট্রিটমেন্টের সময় পাশে থেকেছি, তুমি সব সময় নিজেকে গুটিয়ে নিয়েছো। তখন এখানে রিউ বলে, তোমার লজ্জা করে না? তোমার ভালোবাসার মানুষের শরীর খারাপ আর তুমি পার্টি করছো? তখনও বলে, বেশ করেছি, দম বন্ধ লাগছে আমার, তুমি নিজে তো কারোর সাথে মেলামেশা করো না, এখন আমাকে ওইভাবেতে ঠেলে দিচ্ছ। সেদিন এই কথাটাই রিউ ওর এক্সপিরিয়েন্স থেকে বলে যে সেদিন তুমি ঠিক ছিলে আর তুমি ভুল কিছু করোনি। হ্যাঁ, তোমার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। আমি তখন ওই মুহূর্তে ওষুধের জন্য ডিপ্রেশনে ভুগছিলাম, আমার যে অসুখটা হয়েছিল সেটা আবারও এই মুহূর্তে চারা দিয়ে উঠেছে। তাই আমি চাই না আর তোমাকে ঝামেলার মধ্যে ফেলতে, আমাদের সম্পর্ক হওয়া সত্যিই উচিত নয়। এরপর রিউ পুরনো কথাগুলো ভাবতে ভাবতে অনেক মন খারাপ করে ফেলে আর ও না চাইতে ওর চোখে জল চলে আসে। কারণ একবার ওর পেটের লিভার অপারেশন করে বাদ দেওয়া হয়েছে আর বড় একটা অপারেশনও হয়েছিল। তার পরের সিনে ডানহোকে দেখি ও অফিসে যাবে আর ওর ছোট্ট মেয়েটাকে রেখে যাবে কার কাছে এটা ভাবতে থাকে। তো এর জন্য মইয়ুমকে ফোন করে, কিন্তু মইয়ুম বলে যে আমার পক্ষে আজকে সম্ভব নয়। ঠিক আছে, দেখা করো। তো মেয়েটিকে ভালোভাবে থাকতে বলে। মইয়ুম অনেক এক্সাইটেড তো থাকে। তো মইয়ুম বলে, তুমি চিন্তা করো না, আমি দেখতে পারবো না তো কি হয়েছে, আমি ওকে একটা জায়গা খুঁজে দিচ্ছি। এরপর ওর মা আর বাকি বান্ধবীরা যেখানে গল্প করত সেখানে গিয়ে ডানহোর মেয়েকে দিয়ে আসে আর ডানহোর সকলের জন্য অনেক জুস টুসও কিনে দিয়ে যায়। সকলে মিলে এইসব নিয়েই গল্প করতে থাকে আর সকলের সাজগোজ এইসব নিয়ে গল্প করতে বাচ্চাটাও ওদের মাঝে এনে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নেয়। তারপরের সিন আমাদের এখানে শিফট হয় এদের বন্ধুদের মধ্যে গল্প থেকে, যেখানে ওরা নিজেদের রূপচর্চার ব্যাপারে ভাবলেও সিয়ংহোর মা একটু লজ্জা পায়। তারপরের সিনে আমরা আবারও ডংজিনকে দেখি। ডংজিন এখানে নিজের প্রোডাক্ট বিক্রি করার কাজে ব্যস্ত ছিল, কিন্তু জিমের ট্রেনার এসে বলে, এসব ফালতু কাজে টাকা আর্ন না করে খাটনি করো, তোমার কাজকর্ম দেখে আমার অবাক লাগে, তুমি এখানে আমাদের কলিগদেরকে ভালোভাবে না বুঝে নিজের ফায়দা লোটার কথা খালি ভাবো, এইভাবে কাজ করলে হবে না, তোমার মধ্যে আমি কোনো ক্রেজ দেখতে পাচ্ছি না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর ডংজিনকে এখানে জিম ছাড়িয়ে দেয়। তার পরের সিনে সিয়ংহোর যে কলিগ ছিল সে নিজের দোষের কথা কাগজে লিখে আনলে সিয়ংহো সেই কাগজটা পুড়িয়ে দেয় আর বলে, তুমি নিজের দোষটা রিয়েলাইজ করেছো তো, এটুকুই যথেষ্ট, এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, এই কাগজ নিয়ে আমাদের কোনো কাজ নেই। আর এই বিষয়টা দেখে ইয়ান খুবই ভালো লাগে। ইয়ান বলে, সত্যি তুমি অনেক কুল আর অনেক বুদ্ধি ধরো। এটা দেখে অফিসের বাকি কলিগরাও খুব খুশি হয়, কিন্তু চোখ মুখ দেখে বলে, তুমি কি অসুস্থ, তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আর এভাবেই সত্যি সত্যি সিয়ংহো সেদিনকে অসুস্থ হয়ে যায়। সিয়ংহো ছোটবেলার কথা ভাবে, যখন ওর মা বাবা বেড়াতে যেত কিভাবে ও ভ্যাভা করে কাঁদতো আর তখন রিউ এসে ওর মন ভালো করে দিত, ওর সাথে টাইম স্পেন্ড করত। সিয়ংহোর মা ওর দিকে তাকিয়ে ওর মাথায় জল পড়তে দিতে থাকে আর ওর মায়ের পরই ও চোখের সামনে রিউকে দেখতে পায়। রিউ ওর চোখের সামনে বসে থাকে। সিয়ংহো বলে, রিউ তুমি সত্যিই এসেছো? এরপর ডানহো নিজের মেয়েকে ফেরত নিতে আসে আর ধন্যবাদ জানায়। মইয়ুম বলে, ওকে একটু পরে নিয়ে যাও, ওকে দেখতে কি সুন্দর লাগছে, কি মিষ্টি চোখ, নাক, মুখ সবটাই খুবই সুন্দর। ডানহো বলে, বিশ্বাস করো ও আমার মেয়ে হলেও মাঝে মাঝে আমারও অবাক লাগে, এত কিউট কি করে দেখতে। আচ্ছা, এগুলো কি তোমাদের ছেলেবেলার ছবি? তুমিও ছেলেবেলায় অনেক কিউট ছিলে, তোমরা সবাই ছেলেবেলায় অনেক ভালো বন্ধু আর খুব মজা করতে, তাই না? মইয়ুম বলে যে হ্যাঁ। আচ্ছা, তুমি আজকে রাত্রিরে ডিনার করে যাবে তো? থেকে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর ওর মেয়ে ঘুমিয়ে যায়।
তার পরের সিনে যখন সিয়ংহোর জ্ঞান ফিরে আসে তখন ও চোখ খুলে উঠে দেখে যে রিউ ওর বিছানার সামনে ঘুমিয়ে পড়েছে। এরপর রিউয়ের গায়ে ও ঢাকাটা দিয়ে দেয়। রিউয়ের এরপর ঘুমটা ভেঙে যায়। রিউ বলে, এবার আমার যাওয়া উচিত। আচ্ছা তুমি অসুস্থ, আমার এত কেয়ার নেওয়ার কি হয়েছে? সিয়ংহোকে বলে তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। এরপর ফ্রিজে এসেও খাবার খুলে সেরকম কিছু পায় না। এদিকে সিয়ংহো রিউয়ের ব্যাগ থেকে ওই রিপোর্টটা পেয়ে যায়। ও বিছানা থেকে নামতেই এখানে ডায়াগনোসিসের রিপোর্টটা দেখে অবাক হয়ে যায় যে অনেক বছর আগে ওর ক্যান্সার হয়েছিল আর এখনও এই মুহূর্তেও সেই পথেই হাঁটছে। রিপোর্টটা দেখে সিয়ংহোর কাছে সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে যায়। ও রিউকে বলে, তুমি এই জন্যই আমাকে ইগনোর করতে চাইছো? এই ব্যাপারটা বলছো না কেন? তোমার আগে ক্যান্সার হয়েছিল, এখনো হয়েছে। আচ্ছা এগুলো সব মিথ্যে, তুমি আমাকে একবার বলো যে এগুলো সব মিথ্যে। আর ওর এই কথাগুলো সকলেই শুনে নেয়। এরপর ওখান থেকে রিউ চলে যাওয়ার জন্য প্রস্তুত হলে সিয়ংহোর পেছন পেছন ছুটতে ছুটতে এসে বলে, তুমি এটা করতে পারো না, এতটা নিষ্ঠুর তুমি কি করে হতে পারো? আর ঠিক সেই মুহূর্তে রিউয়ের মা সিয়ংহোর মা দুজনেই ব্যাপারটা শুনে নেয়। বিশেষত রিউয়ের মা কান্নায় ভেঙে পড়ে, বলে সত্যি আমার মেয়েটার ক্যান্সার হয়েছে? রিউ সত্যি? বলে ওকে জড়িয়ে ধরে আর মা মেয়েতে দুজনেই কাঁদতে থাকে। আর এরই মাধ্যমে এই পর্ব এখানে শেষ হয়।